বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আরে পিছনে গাড়ি। এই আন্দোলনে যদি আমার মৃত্যু হয়, আমার লাশটা আমার পরিবারের কাছে পৌঁছে দিয়েন। চারিদিকে মুহুর্মুহুর গুলির শব্দ আর টিয়ার গ্যাসের ধোঁয়ায় যখন দম আটকে আসছিল, তখন পকেট থেকে মোবাইল ফোন বের করে ঠিক এই ভিডিও রেকর্ডটি করছিলেন জুলাই যোদ্ধা তামিম ইকবাল। প্রথমত হচ্ছে 21শে জুলাই দিনটি ছিল কারফিউর দ্বিতীয় দিন। তখন আমরা বসুন্ধরা গেট অভিমুখের যেই সড়কটা রয়েছে ওইটার মাঝখানে অবস্থান করছিলাম, যমুনা ফিউচার পার্কের পকেট গেটের অপোজিট পাশে। এবং আমাদের সামনেই আপনার পুলিশ, বিজিবি, র্যাব ওনারা অবস্থান করছিলেন। ওনারা ওই দিন আমাদের উপরে বৃষ্টির মতো গুলি ছুটতেছে, যেন মনে হচ্ছিল যে আমরা ভিনদেশি কেউ, যে ওনারা আমাদেরকে শত্রু মনে করে আমাদের উপরে যেভাবে গুলি করতেছিলেন, যেমন যেই বর্বরতা এবং নৃশংসতা ওনারা ওই দিন দেখিয়েছিলেন, সেটা চেঙ্গিস খানের বর্বরতাকেও ম্লান করে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবং এমনভাবে গুলি করতেছিলেন, গুলির কারণে আমাদের অনেক সহযোদ্ধা সেদিন আহত হয়। এবং আমি নিজেও পুলিশের যে সররা গুলি রয়েছে সেটি 2টা গুলি আমার শরীরে লাগে। এবং তাৎক্ষণিকভাবে আমরা আমাদের যারা সহযোদ্ধা ছিলেন তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন গলির ভিতর দিয়ে বেরিয়ে যাই এবং তাদেরকে হসপিটালে পাঠাই। এবং ওই দিনটা খুব ভয়ঙ্কর ছিল এবং আমার মনে হচ্ছিল যে ওই দিন বুঝি আমি পুলিশের গুলিতে বুঝি আমি এখানে নিহত হব, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এবং তখন আমি আমার পকেট থেকে মোবাইল বের করে একটা ভিডিও ধারণ করে, যেন মারা গেলে আমার লাশটা আমার পরিবারের কাছে পৌঁছে দেয়, এরকম একটা কথা সেখানে রেকর্ড করি। এবং 27শে জুলাই যে দিনটা ছিল ওইটাও ছিল আরো ভয়। এবং আমরা সেদিন আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যারা ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী ছিলেন, আপনার পেশাজীবী শিক্ষক, রিক্সা চালক, ভ্যান চালক, আমরা সকলে মিলে ওই দিন মহাসড়কের মাঝখানে অবস্থান করেছি। 27 জুলাই তখন বিকাল 3:30 আনুমানিক। তো এবং আমাদের সামনে অদূরেই ছাত্রলীগ, যুবলীগ, টোকাই সন্ত্রাসীরা এরা অবস্থান করছিল সশস্ত্র অবস্থায়। এবং তাদের বিপরীতে আমরা ছিলাম আপনার নিরীহ ছাত্র জনতা। পরে তেজগাঁও কলেজের এই ছাত্র সেদিন যমুনা ফিউচার পার্কের পকেট গেটের উল্টো পাশের একটি গলিতে দাঁড়িয়ে মৃত্যুকে দেখছিলেন খুব কাছ থেকে। কিন্তু বুকে ছিল একটাই সংকল্প, মরব, কিন্তু খুনি হাসিনার পতন করেই মরব। আমরা এক পর্যায়ে মনে হলো যে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি বা তাদেরকে প্রতিহত করি। এক পর্যায়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এরা আমাদেরকে এক ধরনের ধোঁকা দেয়, যে ওনারা আমাদেরকে হ্যান্ডমাইকেই বলে যে আপনারা শান্তিপূর্ণ অবস্থান করেন, আমরাও শান্তিপূর্ণ অবস্থান করছি। এবং আমাদের তখন মনে হচ্ছিল যে তাহলে আমরা এইভাবে শান্তিপূর্ণ অবস্থানই এখানে নিই। কিন্তু ওনারা যেই আগে থেকেই উৎপেতে থাকা বা ফাঁক পেতে রাখা ছিল আমাদের, আমরা সেটা আসলে তখনও বুঝতে পারি। এর 2 মিনিট পরেই একটা র্যাবের হেলিকপ্টার হঠাৎ করে চলে আসে আমাদের মাথায়। আমরা কিং কর্তব্য বিমূর্ত করে এবং আমাদের উপরে আপনার নির্বিচারে গুলি ছুটতে থাকে হেলিকপ্টার থেকে এবং টিয়ার গ্যাস ছুটতে থাকে। এবং এমন একটা পরিস্থিতি, মানে পুরো রণক্ষেত্র সৃষ্টি হয় সেই জায়গায়। এবং আমরা মানে দিক বিদিক ছোটাছুটি শুরু করি। টিয়ার গ্যাসের তীব্রতায় আমাদের অনেকে তাৎক্ষণিক অজ্ঞান হয়ে পড়ে এবং আমরাও টিয়ার গ্যাসে আক্রান্ত হই। কোনো মতে সেখান থেকে আমরা আপনার বেরিয়ে একটা মার্কেটের ভিতরে গিয়ে অবস্থান করি এবং সেখানে আগুন জ্বালিয়ে টুথপেস্ট দিয়ে আমরা টিয়ার গ্যাসের তাৎক্ষণিক কিছুটা হই। পরে আবার আমরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে। তখন 18 থানার পুলিশ আসে, পুলিশ আমাদেরকে গোলাগুলি করতে যায়। তখন আমরা টিকতে না পারে আমাদেরকে তারা ধাওয়া দিলে আমরা ভিতর দিয়ে চলে আসার চেষ্টা করি। কিন্তু একটা মোড়া আসার পর দেখি যে ওইখানেও আবার তখন পুলিশ আমাদেরকে বেদরক পিটায়, সাপের মতো পিটায়, যাকে যেভাবে পারে সেভাবে পিটায় এবং অনেককে তাৎক্ষণিক আটক করে নিয়েছে। তখন আমরা সেখান থেকে বেরিয়ে আসি। আমরা যারা কৌশল অবলম্বন করে মানে আসতে সক্ষম হয়েছিলাম তারা চলে আসে। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর বসুন্ধরা বাড্ডা এলাকায় ছাত্রদলের এই নেতার বীরত্ব ও বেঁচে থাকার গল্প রূপকথার চেয়েও রোমাঞ্চকর। 2 বছর পর 18 জুলাই শনিবার এনটিভি অনলাইনের
প্রতিবেদকের সঙ্গে সেই ভয়ার্ত ও গৌরবোজ্জ্বল দিনগুলোর স্মৃতিচারণ করেন শিক্ষার্থী তামিম ইকবাল। 5 আগস্টের যে দিনটা ছিল ওটা ছিল আরো ভয়ানক। ওই দিন সকালেও মানে এমন কোনো ছিল না, নিশ্চয়তা ছিল না যে আজকে শেখ হাসিনা যাবে। তবে আমাদের বিশ্বাস ছিল যে শেখ হাসিনা আমরা প্রথম করবই করবো, মানে বিশ্বাসের উপর নির্ভর করেই 5 আগস্ট সকালে এসে সমবেত হই। সকাল 10টার দিকে আসি, তখন অল্প কয়েকজন মানুষ ছিল যারা আপনার খুব সাধারণ মানুষ আর কি। পরে আমরা দেখি যে সামনে সেনাবাহিনী বসুন্ধরা গেটে অবস্থান করছে। ওনারা আমাদের দেখে একটু ফাঁকা গুলি ছুড়ে আর কি, যেন আমরা ওনাদের সামনে অগ্রসর না হই। পরে আমরা ওইদিকে আর আগাইনি। তখন আমরা বুঝতেছিলাম না যে আসলে শেখ হাসিনা যা পালিয়ে যাবে, তার যে পতন হবে বা সেনাবাহিনীর অবস্থানও আমরা তখন আমাদের কাছে পরিষ্কার ছিল না। তখন আমরা বিধ্বস্ত যখন দেখলাম ওনারা আমাদেরকে গুলি ছোড়ার একটা করছেন। পরে তাকিয়ে দেখি যে নর্থ সাউথের সামনে বাটারাতারা পুলিশ আপনার অনবরত গুলি চালাচ্ছে, অনেকে আহত হয়ে গেছে। এবং আমাদের মনে হলো যে আজকে হয় মরবো নয় বাঁচবো, আজকে খুনি হাসিনা পতন করবই করবো। এবং আমরা যে কয়েকজন ছিলাম তাদের নিয়েই আমরা মনে করলাম যে আমরা তাদের এই পুলিশকে প্রতিহত করবো। আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন রয়েছে, সহযোদ্ধা রয়েছে, তাদের জীবন আমরা বাঁচাবো। তখন আমরা এই অল্প কয়েকজন মানুষ নিয়ে আপনার এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পিছনের রোড দিয়ে ঢুকতে যাই। তখন পুলিশ আমাদের দেখে আমাদের লক্ষ্য করে আবার পুলিশ শুরু করে সাউন্ড গ্রেনেড, গুলি। এবং এমনভাবে হচ্ছিল যে পিছন থেকে আমাদের গুলি আমার সামনের দিকে দৌড়াচ্ছে। তখন আমার মনে হচ্ছিল যে শেষ, আর বাঁচবো না। একদম কাছ থেকে যে গুলি ছুটতেছে, তখন আমি আমার মোবাইল বের করে তখন একটা ভিডিও রেকর্ড রাখি। পরে এই তাদের এই গুলির মুখে আমরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হই। পরে পুলিশ চলে যায়, আমরা আবার গিয়ে যারা আহত হয়েছে তাদেরকে তাৎক্ষণিক হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি এবং যারা সহযোদ্ধা রয়েছে তাদেরকে আমরা অনুপ্রাণিত করি এবং তাদেরকে অনুরোধ করি যে আজকেই সুযোগ এই খুনি হাসিনার পতন ঘটানো। আমাদেরকে মনোবল শক্ত রেখে আমাদেরকে তাদের প্রতিহত করতেই হবে। আমাদেরকে পিছু হটার আর কোনো সুযোগ নাই, পিছনে গুলি, সামনে স্বাধীনতা। পরে তাদের নিয়ে আমরা আবার এই বসুন্ধরা গেট অভিমুখে আবার অগ্রসর হই। আবার পুলিশের মানে তারা যেন আগে থেকে উৎপেতে থাকে এরকম একটা অবস্থা। তাদের গুলি এবং টিয়ার গ্যাস মানে আমাদেরকে গুলি করতে করতে 1 কিলোমিটার দূর পর্যন্ত আমাদেরকে নিয়ে যায়। তাদের গুলি যখন শেষ হয় তখন তারা এই স্থান ত্যাগ করে, তখন ওইখান থেকে তারা পালিয়ে যায়। এর মধ্যে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়। টিয়ার গ্যাসে মানে তীব্রতায় লুটিয়ে পড়ে রাস্তার ফুটপাতে, রাস্তার মাঝখানে। আমরা আবার তাদেরকে নিয়ে তখন 5 আগস্ট সকাল 12টা বেজে গেছে অলরেডি। তখন আমরা তাদের সবাইকে নিয়ে আবার গেটের দিকে অগ্রসর, যে আজকে জীবন দিয়েই দিব, এই রাজপথে জীবন যায়। এর মধ্যে আমাদের অনেক সহযোদ্ধা যেহেতু শহীদ হয়েছে, আমরা শহীদ বেঁচে থাকার কোনো আর বিন্দুমাত্র ইচ্ছা সেদিন আর ছিল না। সামনে এগিয়ে যাওয়ার পরে দেখি যে সেনাবাহিনী চলে আসে। তবে সেনাবাহিনী আমাদের উপর কোনো গুলি সরেনি, ওনারা ওনাদের মতো পজিশন নেয়। ওনারা একটু ভয়ে ছিলেন প্রথমে যে এই বিক্ষুব্ধ উত্তপ্ত ছাত্র জনতাকে আবার ওনাদেরকে হামলা করে বা ওনারা এই হামলার শিকার হন কিনা, কিছুটা এই ধরনের চিন্তায় ছিলেন। ওনারা ওনাদের মতো স্ট্যান্ড করেছেন। পরে এক পর্যায়ে ওনারা মাইক থেকে মোবাইলে দেখে ওনাদের যে বক্তব্য লিখে নিয়ে আসে সেটা দেখে ওনারা বলছিলেন যে বিগত 15 বছর এই শেখ হাসিনার চাপে পড়ে জনগণের বিরুদ্ধে গিয়ে ওনাদের অনেক অবস্থান বা জনগণের বিপক্ষে গিয়ে ওনাদের অনেক কাজ করতে হয়েছে এবং ওনারা সেই জায়গা থেকে সরে এসেছেন। ওনারা বলছেন যে আর একটি গুলিও আপনাদেরকে ছোড়া হবে এবং ওনারা বলছিলেন যে আপনাদের জানমালের দায়িত্ব আজ থেকে আমরা নিই। এবং ওনারা বলছিলেন যে আমরা আপনাদের সাথে এই আন্দোলনের সাথে একাগ্রতা ঘোষণা করলাম। তারপরে আমরা আসলে বুঝতে পারি যে কিছু একটা হতে যাচ্ছে, হয়তো খুনি হাসিনার পদত্যাগ হতে যাচ্ছে। পরে ওনারা আমাদেরকে ইশারা করে দেখান যে ঘড়িতে 2টা বাজার অপেক্ষা করার জন্য, 2টা পর্যন্ত অপেক্ষা করার জন্য। তখন আমরা ধরে নিই যে শেখ হাসিনা হয়তো অলরেডি পদত্যাগ করেছেন বা পালিয়ে গিয়েছেন, এরকম পরিস্থিতি। পরে আমরা সেই মানে ছাত্র জনতা তারা যারা ছিলাম, আমরা অনেকটা আনন্দ সহিত তাদের এই সাজানের উপরে গিয়ে উঠি। সেনাবাহিনী যারা ছিল তাদের সাথে কোলাকুলি করে মনে হচ্ছিল তারা আমাদের অকৃত্রিম বন্ধু। এবং আমরা বলছিলাম যে সেনাবাহিনী তারা তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে বেমানি করে না, তার সূর্য সন্তান, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে এবং আমরা সফল হয়েছি। এবং সেনাবাহিনী আমাদেরকে গণভবনে যাওয়ার পথ তৈরি করে দেয়
এবং বিভিন্ন থানাগুলির সামনে সাজোয়া যান এবং তারা তাদের সৈনিকদের দিয়ে এই থানাগুলিকে অবরুদ্ধ করে রাখেন। ফুটওভার ব্রিজগুলির উপরে ওনারা অবস্থান নেন, যেন ছাত্র জনতা নির্বিঘ্নে আপনার গণভবনের দিকে যেতে পারে। হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও স্বাধীন হলেও জুলাই যোদ্ধা তামিমের বুকে রয়ে গেছে এক তীব্র আক্ষেপ। যে কারণে আসলে 5ই আগস্ট হয়েছে, যেই জুলাইয়ের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এই আন্দোলনটা আমরা করেছিলাম, সেটার যেই চাওয়া ছিল বা যেটা হওয়ার কথা ছিল, আসলে আমরা ইন্টারিয়ামের সময় দেখেছি যে সেটা পরিপূর্ণভাবে হয়নি, বা ওনারা সেটা বাস্তবায়ন করতে হয় ব্যর্থ হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে, বা আমাদের মনে হয়েছে যে ওনারা ইচ্ছা করে হয়তো অনেক কিছু করেননি, এরকমটা আমাদের কাছে মনে হয়েছে। এটা একটা মানে অস্পষ্ট মানে একটা রহস্য ওনারা রেখে গিয়েছেন। আমি মাঝে মাঝে খুব আশাহত হই, ব্যথিত হই যে একটা গণ অভ্যুত্থানের উপরে ভিত্তি করে, যেখানে ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল, গণতন্ত্র কাম সকলে মিলে আমরা 5ই আগস্ট করলাম, এবং 5ই আগস্টের ফসল হচ্ছে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট, রক্ত, লাশ এবং 2000-এর অধিক শহীদ এবং আপনার 20,000 আহত, তাদের রক্ত এবং লাশের উপরে দাঁড়িয়ে থাকা একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট কেন এই জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করেনি, এটা জনগণের কাছে তারা এক ধরনের হিসেবে থেকে গেছে। কি বলে এটাকে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, যেটা ছিল সেটা যে কাজগুলো আমরা করতে পারিনি, এর জন্য কিন্তু ওনারা এর দায় কিন্তু আজীবন ওনারা বহন করবে। এবং আমরা দেখেছি যে এই ইন্টারিমের সময় আমাদের অনেক আহত ভাইয়েরা যখন আপনার হসপিটালে বেডে শুয়ে আছে, বারান্দায় শুয়ে আছে, তাদের খোঁজখবর অনেক উপদেষ্টাই তখন নেননি, এবং আমরা দেখেছি যে সুচিকিৎসা পাওয়ার জন্য আপনার যমুনার সামনে গিয়ে আহত ভাইয়েরা আপনার অবস্থান নিতে হচ্ছে, এবং এগুলি আমাদেরকে লজ্জিত করেছে, আশাহত করেছে, এবং আমরা খুব কষ্ট পেয়েছি যে এগুলি কেন হলো। এবং এই জুলাইয়ের যেই মূল স্পিরিট বা জুলাইয়ের যেই অর্জন, সেটাকে সম্পূর্ণ তারা বাস্তবায়ন করতে পারেনি, এবং সেটা কিন্তু তারা পরবর্তী সরকারের উপরে ছেড়ে দিয়ে চলে গেছে। এবং এই জিনিসটাও কিন্তু আপনার জুলাই যোদ্ধাদের মধ্যে অনেকটা উদ্বেগ, উৎকণ্ঠা সৃষ্টি করেছে, সেই জায়গাগুলি রয়েছে। এবং বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসার পর আপনারা বর্তমান সরকারের কাছে আপনাদের এই অপূর্ণতাগুলি নিয়ে আপনাদের চাওয়া পাওয়া কি বা বাস্তবায়ন করবে বলে মনে হচ্ছে কিনা আপনাদের? দেখেন, আমরা এখনো দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের যে ভাতা রয়েছে সেটাকে কন্টিনিউ করতেছে, সেটাকে বাজেটের মধ্যে তাদের এটাকে রাখা হয়েছে, এবং জুলাই যোদ্ধাদের যে পুনর্বাসন এবং সুচিকিৎসা দেওয়া সেটা এখনো কন্টিনিউ আছে। তবে অনেক জুলাই যোদ্ধা আছেন যারা এখনো, আমরা বিভিন্ন সময় শুনি যে সুচিকিৎসা পাচ্ছে না, বা তাদের ঘর বাড়ি নেই, বা আন্দোলনের সময় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেগুলিকে তাদের পুনর্বাসন করা, এবং আমরা শুনেছি যে তাদেরকে যারা জুলাই শহীদ হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা কিংবা তাদেরকে ফ্ল্যাট দেওয়া, সেই বিষয়গুলি যেন আপনার খুব দ্রুত দৃশ্যমান হয়, বাস্তবায়ন হয়। অন্যান্য উন্নয়নের পাশাপাশি এগুলো যেন দ্রুত হয়, যেহেতু জুলাইয়ের অর্জনই হচ্ছে ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং বর্তমান সরকার, এগুলি যেন করা হয়। এবং আপনার জুলাই যোদ্ধাদের হালনাগাদ করা, তালিকার হালনাগাদ করা, এটা অত্যন্ত জরুরি। কারণ অনেক জুলাই যোদ্ধা আপনার জুলাই যুদ্ধ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছে, বিভিন্ন মতে রয়েছে, তারা জুলাই যোদ্ধার নামে আসলে আসতে পারে, এটা আমরা দেখেছি। এবং যখন এই জুলাই যোদ্ধার তালিকাগুলি হয় তখন অনেক ভুল এবং ত্রুটির মধ্য দিয়ে এই তালিকাগুলি হয়েছে, যেখানে আমরা দেখেছি যে একজন মারা গিয়েছে অন্যভাবে, ওনার নামটা জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। আবার অনেককে দেখেছি যে একই নাম দুই জায়গাতে রয়েছে, আবার অনেকে দেখেছি যে কোনো জুলাই যুদ্ধই করেন, তার নামও এখানে রয়েছে। এই নামগুলিকে সংশোধন করা এবং যারা অনেক জুলাই যোদ্ধা বাদ করেছেন আপনার এই তালিকা থেকে, তাদেরকে সংযোজন করা, এবং সর্বোপরি জুলাইয়ের যে স্পিরিট রয়েছে সেটাকে ধারণ করা এবং আসে, তাহলে কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি বলেন কিংবা ক্ষমতায় বলেন বেশি দিন স্থায়ী হতে পারবে বলে আমার মনে হয়। গণ অভ্যুত্থান হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে প্রায় 2000 অধিক শহীদ, 2000-এর মতো আহতদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।
জুলাইয়ের অর্জনকে প্রতিষ্ঠিত করতে এখনও নীরব আন্দোলন করেই চলছে জুলাই যোদ্ধারা। তাই জুলাইয়ের মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরলেও তার ফল নিয়ে এখনও ঘরে ফেরা হয়নি, এমন আক্ষেপ তামিমের কণ্ঠে।